বছরের পর বছর ইরানের ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি এখনো প্রতিদিন প্রায় 10 থেকে 15 লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। তবে এই তেল সরাসরি ইরান নামে বিক্রি হয় না, কিন্তু তবুও প্রতিনিয়ত এটি পৌঁছে যাচ্ছে বিশ্ববাজারে বিভিন্ন দেশের রিফাইনারিতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল এই রপ্তানি প্রায় শূন্যে নামিয়ে আনা, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য কখনোই পুরোপুরি অর্জিত হয়নি। তাই সাধারণ মনে প্রশ্ন উঠতেই পারে, এত নিষেধাজ্ঞার পরও এই তেল যাচ্ছে কিভাবে, কোন রুট ব্যবহার করা হচ্ছে, কারা এই তেল কিনছে, আর কেন এত শক্তিশালী নিষেধাজ্ঞাও এই প্রবাহ থামাতে পারছে না। ইরানের তেল নিষেধাজ্ঞার মূল কাঠামো দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভের ওপর। প্রথমত, তেল রপ্তানিতে সরাসরি নিষেধাজ্ঞা, দ্বিতীয়ত আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন বন্ধ করা, আর তৃতীয়ত যেসব দেশ বা কোম্পানি ইরানের তেল কিনবে তাদের উপর সেকেন্ডারি স্যাংশনস। এবং 2018 সালে যুক্তরাষ্ট্র জেসিপিওএ চুক্তি থেকে বেরিয়ে আসার পর এই নিষেধাজ্ঞাগুলো আরো কঠোর হয়। এর প্রভাব দেখা যায় ইরানের তেল রপ্তানি প্রায় 25 লাখ ব্যারেল থেকে নেমে 5 লাখের কাছাকাছি চলে আসে। কিন্তু এই চাপ দীর্ঘস্থায়ী হয়নি, কারণ বাজারে চাহিদা ছিল আর ইরান বিকল্প পথ খুঁজে নেয়। 2020 সালের পর থেকে ধীরে ধীরে ইরানের তেল রপ্তানি আবার বাড়তে শুরু করে। বিভিন্ন বিশ্লেষকদের মতে 2023 থেকে 25 সময়কালে ইরান নিয়মিতভাবে 1 মিলিয়ন ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে। আর এই তেল মূলত গেছে চীনের বিভিন্ন স্বাধীন রিফাইনারিতে, কিছু ক্ষেত্রে তৃতীয় দেশের মাধ্যমে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লেনদেনগুলো বেশিরভাগ সময় অফিসিয়াল ডেটাতে দেখানো হয় না, অর্থাৎ একটি সমান্তরাল অদৃশ্য বাণিজ্য ব্যবস্থা তৈরি হয়েছে। এখন আমরা দেখব বাস্তবে সমুদ্রে কিভাবে এই তেল লুকানো হয়। 2022 ও 23 সালে বিভিন্ন সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট দেয় শত শত তেলবাহী ট্যাঙ্কার, যেগুলো নিয়মিত ট্রাফিক বা ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে চলাচল করছে। এই জাহাজগুলো মূলত ইরানের উপকূল থেকে তেল নেয় এবং তারপর মাঝ সমুদ্রে অন্য জাহাজে স্থানান্তর করে। এই প্রক্রিয়াকে বলা হয় শিপ টু শিপ ট্রান্সফার। যেমন মালয়েশিয়ার কাছাকাছি জলসীমা, সিঙ্গাপুরের আশপাশ, এমনকি মধ্যপ্রাচ্যের কিছু অফশোর এলাকা। ফলাফল, তেলের আসল উৎস ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়। এটাই সেই শ্যাডো ফ্লিট যা নিষেধাজ্ঞাকে কার্যত অকার্যকর করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই তেল কিনছে কারা? সবচেয়ে বড় অংশ হলো চীনের টিপট রিফাইনারিজ, অর্থাৎ ছোট ও মাঝারি রিফাইনারি, কারণ তারা আন্তর্জাতিক বড় কোম্পানির মতো কঠোর নিয়মে বাধা না এবং তারা ডিসকাউন্টে তেল কিনতে পারে। অনেক ক্ষেত্রে ইরানের তেল বাজার মূল্যের চেয়ে কয়েক ডলার কম দামে বিক্রি হয়, অর্থাৎ ঝুঁকি আছে কিন্তু লাভও বেশি। এই লাভই এই পুরো সিস্টেমকে চালু রাখে। এই তেলের পরিচয় বদলানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তা অনেকটাই লন্ডারিং এর মতো। যেমন তেল অন্য দেশের তেলের সাথে মিশিয়ে দেওয়া হয়, নতুন কাগজপত্র তৈরি করা হয় এবং কখনো ব্লেন্ডেড ক্রুড নামে বাজারে আনা হয়। কিছু ক্ষেত্রে মালয়েশিয়া বা অন্য দেশের নামে রি-এক্সপোর্ট দেখানো হয়। ফলে বাজারে গিয়ে বোঝা যায় না এই তেল আসলে কোথা থেকে এসেছে। এই পুরো নেটওয়ার্ক বন্ধ করা কঠিন হওয়ার কয়েকটি কারণ আছে। যেমন সমুদ্রপথ মনিটর করা জটিল, মালিকানা ও রেজিস্ট্রেশন অনেক সময় ভুয়া হয় এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগ সব জায়গায় সমান না। আর সবচেয়ে বড় বিষয় হলো বিশ্বে প্রতিদিন বিপুল তেলের চাহিদা, অর্থাৎ চাহিদা যতদিন থাকবে ততদিনই বিকল্প সরবরাহ ব্যবস্থাও থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই শ্যাডো অয়েল ট্রেড এর প্রভাব কি? নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হয় না, বাজারে অতিরিক্ত সরবরাহ আসে, ফলে তেলের দাম অনেক সময় নিয়ন্ত্রণে থাকে। কিন্তু একই সাথে একটি অস্বচ্ছ বাজার তৈরি হয়, যেখানে নিয়মের বাইরে লেনদেন হয়, অর্থাৎ এর ফলে একটি ডুয়াল সিস্টেম তৈরি হয়েছে, যেমন একটি বৈধ বাজার এবং একটি অদৃশ্য বাজার। আর এই দুয়ের ভারসাম্যই আজকের তেলের দামের উপর প্রভাব ফেলছে। সবশেষে বলতে পারি, নিষেধাজ্ঞা আছে কিন্তু তেলও যাচ্ছে। নিয়ম একদিকে, বাস্তবতা অন্যদিকে, এবং এই ব্যবধান থেকেই তৈরি হয়েছে একটি অদৃশ্য তেলের অর্থনীতি। কিন্তু প্রশ্ন হলো, এই সিস্টেম কি আরো বড় হবে, নাকি ভবিষ্যতে এটি থামানোর নতুন কোনো উপায় বের হবে?